আসসালামু আলাইকুম। আমি হালিমা খাতুন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর আজকে প্রথম ক্লাস আমি নিতে চাচ্ছি তৃতীয় অধ্যায়ের সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আমাদের সমাজবিজ্ঞান সম্পর্কে অনেক বিজ্ঞানীরা অনেকভাবে বিভিন্ন মতামত প্রদান করেছেন। তাদের মধ্যে আমি সমাজবিজ্ঞানের জনক অগাস্কোতের আলোচনা একটু করব। সমাজবিজ্ঞানী অগাস্কোতের অবদান। অগাস্কোত সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে জানব। সমাজটা কী, সমাজবিজ্ঞান কী, সমাজ সম্পর্কে তিনি অগাস্কোত অনেক আলোচনা করে গিয়েছেন। তাদের মধ্যে সর্বপ্রথম বলা যায় যে অগাস্কোতের পরিচিতি সম্পর্কে বলি। 1798 সালে 19শে জানুয়ারি ফ্রান্সের মন্টিপেলিয়ারে অগাস্কোত জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই বিভিন্ন জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি দীর্ঘ 6 বছর সেন্ট সাইমনের সান্নিধ্যে এসে তিনি দর্শন, চিন্তাধারায়, সমাজ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। 1839 সালে তিনি সর্বপ্রথম সমাজবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন তার সমাজ সম্পর্কে তিনি বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। অগাস্কোত তার একান্ত ব্যক্তিগত জীবনে বেশিরভাগটাই সেন্ট সাইমনের প্রভাব বিস্তার করেছেন। এই মহান বিজ্ঞানী 1857 সালে 5ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এখন আমরা অগাস্কোতের সমাজবিজ্ঞান সম্পর্কে নামকরণ। সমাজবিজ্ঞান সম্পর্কে তিনি সর্বপ্রথম বলেছেন যে সোসিওলজি। সর্বপ্রথম তিনি সোসিওলজি শব্দটি ব্যবহার করেছেন 1839 সালে গিয়ে। এখানে 1839 সালে তিনি যখন সমাজ সম্পর্কে আলোচনা করেছেন যে সোসিওলজি শব্দের অর্থ সোশ্যাল এবং লগস। যেমন হচ্ছে সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর লগস অর্থ হচ্ছে জ্ঞান। তাই সোসিওলজি শব্দের অর্থ হচ্ছে সমাজের জ্ঞান। এই সম্পর্কে তিনি তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে গিয়ে তিনি সমাজবিজ্ঞানের সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন। বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান, এবং বিজ্ঞান হিসেবে তিনি সমাজবিজ্ঞান সম্পর্কে অগাস্কোত বলেছেন যে সমাজবিজ্ঞান যেমন অন্যান্য বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলছে, সেভাবে আমাদের চলতে থাকলে সমাজবিজ্ঞান একসময় অনেক উন্নত স্তরে পৌঁছে যাবে। এর ফলে দেখা যাবে যে তিনি সমাজবিজ্ঞানের উন্নতি এবং অগ্রগতির কথা উল্লেখ করেছেন। তার রচনাবলীর মধ্যে তিনি বলেছেন, সোসিওলজি সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে পজিটিভ ফিলোসফি গ্রন্থে তিনি সোসিওলজি শব্দটি ব্যবহার করেন, এবং যে পজিটিভ পলিটিক্স সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন। এই অগাস্কোত তার বিভিন্ন অবদানের মধ্যে সমাজবিজ্ঞানের স্থিতিশীল এবং গতিশীল সম্পর্কে আলোচনা করেছেন। এই যে স্থিতিশীল এবং গতিশীল সম্পর্কে তিনি যখন আলোচনা করেছেন যে সমাজ স্থির অবস্থায় থেকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে পরিবর্তন করা যায়, সেই সম্পর্কে তিনি সমাজের সমস্যাগুলোকে খুঁজে বেড়ানোর চেষ্টা করেছেন, বিভিন্নভাবে তিনি খুঁজেছেন। এরপরে দেখা যায় যে তিনি গতিশীলতা সম্পর্কে বলেছেন যে সমাজ সর্বদাই পরিবর্তনশীল, এর গতিশীল অবশ্যই থাকবে। যেভাবে আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবেই নতুনের দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি কিন্তু সমাজবিজ্ঞানটাও আমাদের সামনে নতুনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তিনি যখন তার অবদানের মধ্যে মানব সমাজকে তিনি ত্রয়স্তরের সূত্রকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন, যে মানব সমাজ প্রকৃতির রূপে তিনি 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ধর্মতত্ত্বগত স্তর, দ্বিতীয়টা হচ্ছে অধিবিদ্যাগত স্তর, এবং তৃতীয়টা হচ্ছে দৃষ্টবাদী স্তর। তিনি ধর্মতত্ত্বগত স্তরের যে সম্পর্কে তিনি বলেছেন যে এটা হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রথম স্তর, যে স্তরে সমাজের মানুষরা সবসময় দেখা যেত যে প্রকৃতির রাজ্যে বসবাস করত, যে ধর্মতত্ত্ব, এখানে ধর্মপ্রাণ মানুষরা বেশি ছিল। বিভিন্নভাবে তারা এখানে মানুষের আলোচনা করেছেন। তিনি দেবদেবীর পূজা করার কথা বলেছেন, সর্বপ্রাণবাদের তিনি কথা বলেছেন, একেশ্বরবাদের কথা তিনি বলেছেন এখানকার। তারপরে রয়েছে অধিবিদ্যাগত স্তর। অধিবিদ্যাগত স্তরে তিনি দার্শনিকদের কথা বলেছেন, বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন বিজ্ঞানীদের অবদানে এ সমাজের
সমাজবিজ্ঞানটা আলোচনা করা হয়েছিল। এবং তৃতীয় স্তরে গিয়ে তিনি সমাজবিজ্ঞানকে দৃষ্টবাদী স্তর হিসেবে তিনি আলোচনা করেছেন। দৃষ্টবাদী স্তর সম্পর্কে তিনি যখন আলোচনা করেছেন যে সমাজবিজ্ঞানকে দৃষ্টবাদ মানে কি, যে বিজ্ঞানের দিকে, বিজ্ঞান চর্চার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য তিনি গভীরভাবে বা দৃঢ়ভাবে বলার চেষ্টা করেছেন যে সমাজ এক সময় আমাদের বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলবে। এর ক্ষেত্রে দেখা যাবে যে গবেষণালব্ধভাবে আমরা যখন যে প্রাপ্ত জ্ঞান পাই তাকে বিজ্ঞান বলি। এই বিজ্ঞানের সাথে আমাদের দৃষ্টবাদের সম্পর্কটা জোরালোভাবে থাকবে। এরপরে তিনি সমাজবিজ্ঞান সম্পর্কে তিনি বিভিন্ন বিজ্ঞানসমূহের উচ্চক্রম ও স্তরবিন্যাস সম্পর্কে তিনি আলোচনা করেছেন। যে উচ্চক্রম এবং স্তরবিন্যাস সম্পর্কে তিনি যখন আলোচনা করেছেন সেখানে সর্বোচ্চ উচ্চক্রমে রয়েছে সমাজবিজ্ঞান এবং সর্বনিম্নে রয়েছে গণিতের পরে রয়েছে, গণিতবিদ্যার পরে রয়েছে আমাদের জ্যোতির্বিদ্যা, তারপরে পদার্থবিদ্যা রয়েছে, এরপরে রয়েছে আমাদের সমাজবিজ্ঞান। এভাবে তিনি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। তারপরে গবেষণা পদ্ধতি, সমাজবিজ্ঞানকে গবেষণা ছাড়া সম্ভব নয়। কীভাবে সম্ভব নয়? আমরা কোনো কিছু গবেষণা করতে হলে এই পদ্ধতিগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। যে পদ্ধতিগুলো আমাদের মধ্যে রয়েছে, যে বিভিন্নভাবে এই পদ্ধতিগুলোর সম্পর্কে বলা যেতে পারে। কিভাবে বলা যেতে পারে? যে আমরা নমুনা জরিপ পদ্ধতি অবলম্বন করতে পারি, পর্যবেক্ষণমূলক পদ্ধতি অবলম্বন করতে পারি। সর্বদৃঢ়ভাবে আমরা বলতে পারি যে ঐতিহাসিক যে আমাদের পদ্ধতিটা রয়েছে এটা আমাদেরকে ফলো করতে হবে। যেমনটা হয়েছে, আমাদেরকে দিক নির্দেশন হিসেবে ঐতিহাসিক পদ্ধতিটা কাজে লাগবে। তাহলে আমরা সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে আলোচনা বা জানার চেষ্টা করতে পারবো। সমাজের বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, প্রবঞ্চ যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা গবেষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এরপরে দেখি যে অগাস্কোতের যে অবদান রয়েছে, সেখানে যে অবদানগুলোর কথা বলা হয়েছে, সেই অবদানগুলো করার পরে তিনি কিন্তু বিভিন্নভাবে সমালোচনার মুখে হয়েছেন। এক একজন বিজ্ঞানী এক একভাবে বলেছেন যে অগাস্কোর যে তার অবদানের মধ্যে যে কথাগুলো বলেছেন, অনেকে ভিত্তিহীন বলেছেন, অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। কিন্তু এখানে অগাস্কোতে যে দৃঢ় একটা যে বিষয় ছিল যে না, সমাজবিজ্ঞান আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে সমাজবিজ্ঞানের সর্বোচ্চ স্তরে আমাদের অবস্থান করছে। এভাবে একসময় তিনি দেখা যাবে যে সমাজটাকে আস্তে আস্তে আমাদের উন্নতির দিকে গিয়েছেন। এখন দেখো যে এই যে অবদানগুলো রয়েছে, সমাজবিজ্ঞানটা রয়েছে, আমাদের যে সমাজবিজ্ঞানীদের মধ্যে রয়েছে 19 শতকে যেমন ভারতবর্ষে এসে সমাজবিজ্ঞানটা আবির্ভাব ঘটেছে, আমাদের বাংলাদেশে 1857 সালে, এরপরে রয়েছে 1957 সালে গিয়ে আমাদের ডক্টর এ কে নাজমুল করিমের হাত ধরে বাংলাদেশের সমাজবিজ্ঞানটা আবির্ভাব ঘটেছে। এতে দেখা যায় যে আমরা 1839 সালে গিয়ে যখন সমাজবিজ্ঞানটা দেখেছি আর আজকের বর্তমান অবস্থায় সমাজবিজ্ঞান যেটাকে দেখছি সেটা অনেক কিন্তু অগ্রসর লাভ করেছে। এর ফলে দেখা যাচ্ছে যে সমাজবিজ্ঞানটা আমাদের বিশ্বের কাছে বিভিন্নভাবে আমরা উপস্থাপনা করতে পারছি। এর ফলে আমরা সমাজ সম্পর্কে বিভিন্নভাবে সমাজবিজ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এইটুকুই আমরা শেষ করলাম। তোমরা এই করোনার মধ্যে এই যে ক্লাস দেখছো, এই যে অনলাইনে ক্লাস দেখছো, মনোযোগ সহকারে দেখবে এবং ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো, সুস্থ থেকো।